হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আর আজ আমি তোমাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি যারা ক্লাস 12 হিস্ট্রির 4th সেমিস্টারের জন্য তৈরি হচ্ছে তাদের জন্য। দেখো, 3rd ইউনিটে প্রথমেই আছে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। আমাদের প্রথমেই জানতে হবে যে বিদ্রোহ কাকে বলে। আমরা দেখছি যে ইতিহাসে যে রাজনৈতিক আন্দোলনগুলো হচ্ছে এগুলো বিভিন্ন পরিভাষা আছে, যেমন বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি। এগুলো আপাতত কাছাকাছি হলেও কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যগুলো কি না, বিদ্রোহকে আমরা বিদ্রোহ বলছি এই কোনো রাষ্ট্রের কোনো প্রচলিত যে নিয়ম বা রীতিনীতি আছে তার পরিবর্তনের দাবিতে এই জনসাধারণের যে সংগ্রাম করছে তাকেই আমরা বিদ্রোহ বলছি। অভ্যুত্থান কাকে বলছি না, রাষ্ট্রের কোনো প্রচলিত রীতিনীতি প্রভৃতিকে পরিবর্তনের দাবিতে যে এক অংশের সশস্ত্র সংগ্রাম তাকে আমরা অভ্যুত্থান বলছি। এখানে কিন্তু জনসাধারণের একটা বড় অংশের কিন্তু সাপোর্ট থাকছে। এরপরে আসছে বিপ্লব। বিপ্লবের ক্ষেত্রে রাষ্ট্রের প্রচলিত রীতিনীতিগুলো পরিবর্তন, মানে আমূল পরিবর্তন, রাষ্ট্রের প্রচলিত রীতিনীতিগুলি আমূল পরিবর্তন এবং দ্রুত পরিবর্তন, টপ টু বটম চেঞ্জ, এরকম একটা পরিস্থিতিকে আমরা বিপ্লব বলছি। বিপ্লব হচ্ছে বিপ্লবের মধ্যে আছে যেমন ধরো ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এই বিপ্লবগুলির মধ্যে আসছে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা বিপ্লবের পথে বা আমরা বিদ্রোহের পথে পা বাড়িয়েছি কেন? তো প্রথমের দিকে দেখা যায় যে মুঘল সাম্রাজ্য যখন চলছে তখন ব্রিটিশরা, তারপরে ফরাসি, পর্তুগিজ এরা আমাদের দেশে আসে, আমাদের দেশে গেট পাস দেওয়া হয় কিসের জন্য? বাণিজ্য করার জন্য আমরা গেট পাস দেওয়া হয়েছিল, মুঘল সম্রাটরা তাই দিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে ব্রিটিশরা আমাদের দেশের যে রাজনৈতিক সত্তা সেটা ক্রমশ তারা হ্যান্ডেল করে বা তারা সেটাকে আয়ত্ত করে নেয়। এবং বিশেষ করে পলাশীর যুদ্ধের পর থেকে, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে দেখা যায় যে তারা আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতাটা নিজেদের হাতে আয়ত্ত করে ফেলে। এছাড়া ইংল্যান্ড থেকে আমাদের দেশ শাসনের জন্য বিভিন্ন রকম সুশাসক আসে। বিভিন্ন সুশাসকের মধ্যে যেমন কর্নওয়ালিস আছেন, ডালহৌসি আছেন, ক্লাইভ তো ছিলেনই। তো এনারা আসে এবং বিভিন্ন রীতিনীতি চালু করে। তারপর শোষণ এসব তো আছেই। এইগুলো চালু করার ফলে কি হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্য তো ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে আমাদের দেশে জনসাধারণ, তারপরে জমিদার এবং অন্যান্য কৃষক শ্রেণী, বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষদের জন্য, নিম্নবর্গে যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের কিন্তু প্রচণ্ড শোষণের জন্য তারা কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়েই কিন্তু তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এবং এই যে বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুহার বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, কোল বিদ্রোহ, এইসব বিদ্রোহগুলো আছে। কিন্তু বিদ্রোহের প্রথম দিকে কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল আমাদের দেশে বিশেষ জমিদারেরা এবং রাজারা। তো কেন তারা এই রাজন্যবর্গ, আমাদের দেশের রাজন্যবর্গ কেন তারা প্রথম দিকে এই বিদ্রোহগুলোর নেতৃত্ব দিয়েছিল, এটাও কিন্তু একটা নতুন প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলির মধ্যে দেখো যে রাজন্যবর্গ কিন্তু প্রথম দিকে লর্ড ক্লাইভ যখন ভারতবর্ষে যখন পলাশীর যুদ্ধে যখন জিতলো, লর্ড ক্লাইভ প্রথমে সাম্রাজ্য শাসন করলেন। তারপর ইংল্যান্ড থেকে কিন্তু আরও অনেক সুযোগ্য এবং সুশাসক আসে, যেমন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি আছেন, লর্ড ক্যানিং আছেন। তো এনারা যখন আমাদের ভারতবর্ষে আসে এবং বিভিন্ন রকম রীতিনীতি প্রভৃতি চালু করে এবং সেই রীতিনীতির চাপে পড়ে কিন্তু আমাদের দেশের লোকেদের মধ্যে বা রাজন্যবর্গের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। তখন কিন্তু তারা বিদ্রোহের পথে পা বাড়ায়, এটা প্রথম কথা আছে। এছাড়া যেটা দেখা যায়, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করা হয়েছিল সেই সময়। অধীনতামূলক মিত্রতার নীতি চালু করার জন্য কী হয়েছিল, যে যে স্বাধীন রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো ব্রিটিশদের আন্ডারে চলে গিয়েছিল, তারা ব্রিটিশদের প্রজায় পরিণত হয়েছিল, যেটা তারা মেনে নিতে পারছিল না। এছাড়া ছিল কি হচ্ছে সত্যবিলোপ নীতি। এখানে যে সমস্ত রাজাদের কোনো সন্তান ছিল না, রাজা মারা গেলেই সেই সাম্রাজ্যটা ডাইরেক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের
সাম্রাজ্যে যোগ করে নিচ্ছিলেন। এবং যদিও কারোর দত্তক সন্তান থাকতো, সেই দত্তক সন্তান নেবার জন্য কিন্তু আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পারমিশন নিতে হতো। তো এর জন্যও একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত দত্তক সন্তানদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, ও তাদের যে পদ ছিল সেই পদগুলো লোপ করে দেওয়া হয়েছিল। এবং তাদের সাম্রাজ্যগুলো যখন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের রাজ্যগুলো যখন ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের জন্য যে তারা মাসিক ভাতার ব্যবস্থা করা, সেই ভাতাটাও কিন্তু একটা সময় বন্ধ করে দেওয়া হয় এবং পদগুলোও বিলুপ্ত করে দেওয়া হয়। তারপরে কি হয়, তারা বিভিন্নভাবে আর্থিক সংকটের মধ্যে পড়ে। এছাড়া দেখা যাচ্ছে যে কুশাসনের নাম করে কুশাসনের অজুহাত দেখিয়েও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক রাজ্য আছে যেগুলো দখল করে নিচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে যেমন অযোধ্যা কিন্তু প্রথম থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত ছিল। তার সত্ত্বেও এবং অযোধ্যার বিভিন্ন কৃষক শ্রেণীর লোক তারাই কিন্তু বেঙ্গল আর্মির হয়ে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বেঙ্গল আর্মির কাজ করত। তাদের সাম্রাজ্যটাও কিন্তু ওই কুশাসন চলছে এই অজুহাত দেখিয়ে তাদের সাম্রাজ্যটাও কিন্তু দখল করে নিলে কী হচ্ছে, সেই সময় যে যে সৈনিকরা ছিল তার বা সাধারণ লোক যারা ছিল তারা কি হচ্ছে, তার জন্য ক্ষুব্ধ হয় এবং তারা অযোধ্যাকে দখল করে নেওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করে, অযোধ্যায় যে সমস্ত বড় বড় দুর্গগুলো ছিল সেগুলো সব ভেঙে নষ্ট করে দেয়। এগুলোও একটা সাধারণ লোকের ক্ষোভের কারণ ছিল। এছাড়া দেখা যাচ্ছে কি, তারা জমি রাজপ্রাসাদগুলো লুণ্ঠন করছে। যেমন যে সমস্ত রাজা বা দত্তক সন্তানদের তাদের ভাতা দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের পদগুলো লোপ করে দেওয়া হচ্ছে এবং কি তাদেরকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়েও দেওয়া হচ্ছে। দেওয়ার পর কি হচ্ছে, সেই রাজপ্রাসাদে যে সমস্ত মণি মাণিক্য সোনা দানা আছে সেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরা নিয়ে নিচ্ছে। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে এমনকি হাতি ঘোড়া দামি আসবাবপত্রগুলোকেও কিন্তু তারা বিক্রি করে দিয়ে ক্যাশ করে নিচ্ছে। এইভাবে কি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তা আমাদের দেশে যে সমস্ত জিনিসপত্র আছে, দামি জিনিসপত্র, সেগুলোকে নিয়ে নিজের দেশে নিয়ে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে সাম্রাজ্য আছে, আমাদের যে সমস্ত স্বাধীন রাজা জমিদার সেই সময় ছিল, তারা বুঝতেই পারছিল যে আমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের যদি তাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের আর অস্তিত্ব রাখা সম্ভব নয়। তখন তারা কি করছে, তখনই তারা এইসব সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহে তারা তখন সাধারণ মানুষের সঙ্গে মিলে তারা এই সমস্ত বিদ্রোহগুলিতে যোগদান করছে। এবং এই রাজন্যবর্গ কিন্তু এই সমস্ত যুদ্ধগুলিতে, এই সমস্ত বিদ্রোহগুলিতে তারা নেতৃত্ব দিচ্ছে। এখানে একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, সেই বিদ্রোহে রাজন্যবর্গ নেতৃত্ব দিয়েছিল কেন, এই প্রশ্নটা আসে। তো এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমরা এই টপিকগুলো পড়ব। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আর একটা কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর তোমাদের সঙ্গে তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।